স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। অভিষেক হলো আশরাফুলের জাতীয় দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে প্রথম অনুশীলনে অ্যাশকে সিরিয়াস দেখা গেছে। একসময় টিমমেট মুশফিক মুমিনুলদের ব্যাটিং নিয়ে পরামর্শ দিতেও দেখা গেছে। নেটে কাজ করেছেন জুনিয়র ক্রিকেটারদের সঙ্গেও। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ আশরাফুলের জন্য পরীক্ষা। সিলেট থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন অথচ সালাউদ্দিন আশরাফুলকে এড়িয়ে গেলেন। ছবি নাকি কথা বলে? যদি তাই হয়, ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্ত বলছে লিটন পাত্তাই দেননি আশরাফুলকে। তবে কি মেনে নিতে পারছেন না নয়া ব্যাটিং উস্তাদকে? অথচ এলকেডিকে একা দেখে অ্যাশ নিজেই এগিয়ে গিয়েছিলেন সাহায্যের জন্যে। আবার এই ছবিটা দেখুন, সালাউদ্দিন এগিয়ে যেতেই আশরাফুলকে পাত্তা না দেয়া লিটনের অন্য রূপ। মন খুলে কথা বলছেন সালাউদ্দিনের সঙ্গে। জাতীয় দলে কোরামের গুঞ্জনটাই কি তবে ছবিতে ফুটে উঠেছে? না, ছবি সব সময় সত্য বলে না, পেছনে থাকে অন্য গল্প। আশরাফুল সালাউদ্দিনের এই দারুণ মুহূর্তটা ফ্রেমবন্দি না হলে আপনার মনে হতেই পারত এতক্ষণ যে ছবি বা মুহূর্তগুলো দেখেছেন সবই বাস্তব। জাতীয় দলের কোচ আশরাফুলের শুরু আর সালাউদ্দিনের শেষের শুরু। নিঃসন্দেহে এই মুহূর্তটা দিনের সেরা ছবি। মোহাম্মদ আশরাফুল এবং মোহাম্মদ সালাউদ্দিন একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে পিঠে হাত রেখে কাঁধে হাত রেখে কথা বলছেন। মোহাম্মদ আশরাফুলকে যখন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তখনই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। বাইরে থেকে এটাই ধারণা করা স্বাভাবিক, আশরাফুলের জাতীয় দলে অন্তর্ভুক্তিটাকে খুব স্বাভাবিকভাবে নিতে পারেননি। কিন্তু জাতীয় দলের প্রথম দিনের অনুশীলনে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। পেশাদারিত্বের জায়গায় দুজনই খুব বেশি সিরিয়াস ছিলেন। আজকের দিনটায় অর্থাৎ যখন কিনা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতিটা শুরু হয়েছে এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেদিনও কিন্তু সেই পুরনো দায়িত্বে সালাউদ্দিনকে দেখা গেছে। আশরাফুল ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন, কিন্তু যখন ক্রিকেটাররা সালাউদ্দিনের কাছে এসেছেন কিংবা যখন ব্যাটসম্যানদের ভুলগুলো তিনি আসলে দেখতে পাচ্ছেন তখন কিন্তু তিনি সেটা শুধরে দিয়েছেন। আবার আশরাফুল খাপ খাওয়ানোর চেষ্টা করছেন। একটা সময় এই প্রত্যেকটা ক্রিকেটারের সঙ্গে কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটে খেলেছেন, ন্যাশনাল টিমে খেলেছেন। সো তাদেরকে খুব ভালো জানেন, ভালো চেনেন। একেবারে পাখির চোখ করেছিলেন, একটা জায়গায় দাঁড়িয়ে নেটে সবার ব্যাটিংয়ে চোখ রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল একটা কথা প্রায় সময় বলেন, তিনি যেহেতু টেস্ট ক্রিকেট খেলেছেন, 61টা টেস্ট খেলেছেন, সো ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্টে ভিন্ন ভিন্ন উইকেটে কিভাবে আসলে বল খেলতে হয়, কিভাবে আসলে 140-145 কিলোমিটারের বল খেলতে হয় সেটা কিন্তু তিনি খুব ভালো জানেন। একদিন আগেই কিন্তু একটা কথা বলেছেন তিনি, যে আমি হয়তো আমার ক্যারিয়ারে ধারাবাহিক ছিলাম না, বাট আমি চাই যারা কিনা এখন ব্যাটসম্যান আছেন, টেস্ট ক্রিকেটার আছেন, তারা ধারাবাহিক হোক। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় তিনি নোটিস করেছেন যে বাংলাদেশ যাতে টেস্টে সেকেন্ড ইনিংসে বড় বড় ইনিংস খেলতে পারেন, ব্যাটসম্যানরা যাতে বড় বড় ইনিংস খেলতে পারেন, সেটা নিয়ে তিনি আসলে কাজ করবেন। মুশফিকুর রহিমের সঙ্গে তিনি সেই গলে 2013 সালে একটা পার্টনারশিপ করেছিলেন 267 রানের। সেটা এখন অবধি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা 4টা পার্টনারশিপের একটা। মুমিনুল হকের সঙ্গে তার বড় পার্টনারশিপ আছে। আজকে মুমিনুল হকের সঙ্গে তাকে কাজ করতে দেখা গেছে। মুমিনুল হকের ব্যাটিংয়ের যেই দুর্বলতাগুলো বা স্কিলের ছোটোখাটো যে ঘাটতিগুলো আছে, নেটের ওপাশে দাঁড়িয়ে যখন তিনি সেই দুর্বলতাগুলো দেখেছেন সেগুলো আসলে শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। একইভাবে ঠিক 6 মাস আগে একটা ইন্টারভিউতে খেলাযোগে মোহাম্মদ আশরাফুল বলছিলেন যে মুশফিকুর রহিম কেন আসলে সফল হচ্ছেন না, সেটা নিয়ে যখন কথা বলেছেন তিনি তখন বলেছিলেন যে তার ব্যাটিং স্টান্সের কারণে তিনি যখন ওপেন চেস্ট হয়ে খেলছেন তখন তিনি আসলে দ্রুত আউট হয়ে যাচ্ছেন। বাট ওই সময়টায় তিনি বলছিলেন যে তিনি চেয়েছিলেন মুশফিকের সঙ্গে ফোনে কথা বলবেন বা দুর্বলতাগুলো আসলে সারিয়ে তোলার জন্য কিছুটা পরামর্শ দিবেন, একটা সংকোচ কাজ করছিল। বাট বিসিবি তাকে এবার ফ্রি লাইসেন্স দিয়েছে, যার কারণে আজকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে মুশফিকের সঙ্গে মন খুলে আসলে কথা বলছিলেন আশরাফুল। আশরাফুল যদি এই সিরিজটায় ভালো করেন, তার ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের পথ চলাটা হয়তোবা আরও অনেকখানি বড় হবে। তবে সেজন্য ব্যাটসম্যানদের নিয়ে যে কাজগুলো করবেন, ব্যাটসম্যানদের যে আস্থা অর্জনের বিষয়টা, সেটা আশরাফুলকে এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বা মিরপুরে কিংবা পুরো আয়ারল্যান্ড সিরিজে কিন্তু তাকে দেখাতে হবে। সময়টা খুবই কম, কিন্তু আশরাফুল বলেছেন তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। তিনি আসলে তার যে কাজটা সেটা এনজয় করতে চান। দিন শেষে ব্যাটসম্যানদের জন্য কিছুটা নিজের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করে তাদেরকে আসলে ইমপ্রুভমেন্টের জন্য নিজেকে মেলে ধরতে চান। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।
50 আমুকে পা কাটতে চায় না টাইগাররা। সিলেটে প্রথম দিনের অনুশীলনে নিজেদের উজাড় করে দিয়েছে নাজমুল শান্তরা। দলে নতুন টিম ডিরেক্টর আর ব্যাটিং কোচ, ড্রেসিং রুমের অস্থিরতা কেটে গেছে। পুরো দলকে বেশ চনমনে মনে হয়েছে। টাইগাররা জয় দিয়ে চায় সিরিজটা শুরু করতে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে কেমন করবে টাইগাররা, সিলেট থেকে জানাচ্ছেন নাহিয়ান বিন জসিম। নেটে বোলিং করছেন টিম ডিরেক্টর আর নতুন ব্যাটিং ওস্তাদ। রাজ্জাক আশরাফুলের বোলিং দেখে হাসছেন মুমিনুল মুশতাক। বয়সের ভারী নেই আগের ধার, কিন্তু দলের স্বার্থে ঠিকই নিজেদের করে দিচ্ছেন উজাড়। ওদিকে তখন হেড কোচের সঙ্গে ক্যাপ্টেন শান্তর সিরিয়াস আলাপ। ভাবতেই পারেন প্রতিপক্ষ যখন আয়ারল্যান্ড, তখন কি আছে এত ভাবনার। সবাই ভুলে গেলেও হয়তো ভুলেননি টেস্ট কাপ্তান। এই ভেন্যুতেই সবশেষ ম্যাচটা জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ দিনে হেরে বসেছিল টাইগাররা। সেই জিম্বাবুয়েকে আইরিশরা নিজেদের সবশেষ 2 টেস্টে হারিয়েছে, তার আগে আফগানিস্তানকে। অর্থাৎ নিজেদের খেলা শেষ 3 টেস্টে টানা 3 জয় আয়ারল্যান্ডের। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও সিরিজটা টাইগারদের জন্য স্পেশাল অনেক কারণে। ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়ে আবারও ফেরা শান্তর পুরনো পথ চলা নতুন করে শুরু। ক্যাপ্টেনের সঙ্গে সবার মানিয়ে নিতে অবশ্য সমস্যা হচ্ছে না একদমই। তবে সাম্প্রতিক সময়ে মূল সমস্যাটা তৈরি হয়েছে ড্রেসিং রুম ঘিরে। তাই নতুন টিম ডিরেক্টর যুক্ত হয়েছেন দলে অস্থিরতা কমাতে। সিলেটে অবশ্য দলটাকে বেশ চনমনে মনে হয়েছে। নিজেদের খেলা সবশেষ টেস্ট টাইগাররা কলম্বোতে হেরেছে ইনিংস ব্যবধানে। এই সিরিজটাতে তাই নজর থাকবে ব্যাটিং ওস্তাদ মোহাম্মদ আশরাফুলের দিকে। ব্যাটারদের ব্যর্থতা অ্যাশ কি কাটাতে পারবে? ১৭তম টেস্টের দ্বার প্রান্তে মুশফিকুর রহিম। সিরিজটা স্পেশাল মিস্টার ডিপেন্ডেবলের জন্য। যদিও শুরুর মতো শেষেও মুশি একই রকম, সবার আগে মাঠে এসেছেন আর সবার শেষে ফিরেছেন। ৩,০০০ রানের দ্বারপ্রান্তে লিটন দাস। আর ৭১ রান করতে পারলেই বাংলাদেশের ষষ্ঠ ব্যাটার হিসেবে এই ফরম্যাটে এলকেডি প্রবেশ করবে ৩,০০০ ক্লাবে। ১৩৩ দিন লম্বা ব্রেকের পর টেস্টে ফেরা সহজ না, বাংলাদেশের জন্য তো আরও না। সিলেটে আইরিশদের বিপক্ষে জয় দিয়ে শুরু করা তাই টাইগারদের জন্য একদম সহজ কাজও হবে না। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট। আবুধাবি টি10 লিগের এক নবাগত দল রয়্যাল চ্যাম্পস নিজেদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সাকিবের নেতৃত্বে চ্যাম্পসের হয়ে খেলবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ক্রিস জর্ডানের মতো তারকারা। এছাড়াও দলের হেড কোচ হিসেবে আছেন সাবেক টাইগারদের বোলিং কোচ কোটনি ওয়ালস। নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টের এক ভিডিওতে সাকিবকে অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে চ্যাম্পস শিবির। আর ক্যাপশনে লিখেছে, সব অপেক্ষা শেষে তারা তাদের সিংহাসনের রাজা খুঁজে পেয়েছে। চ্যাম্পসের অধিনায়কত্ব পেয়ে সাকিবও বেশ রোমাঞ্চিত। টাইগার অলরাউন্ডার বলেছেন, রয়্যাল চ্যাম্পসের নেতৃত্ব দেওয়া তার জন্য গর্বের এবং প্রতিভাবান স্কোয়াড ও পেশাদার কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে তিনি মুখিয়ে আছেন। চ্যাম্পসের হেড কোচ কোটনি ওয়ালস ও সিইও রাজশ্রী শেঠেও তাদের স্কোয়াড নিয়ে বেশ আশাবাদী। আগামী 18 নভেম্বর শুরু হবে আবুধাবি টি10 লিগ। পরের দিন ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে মাঠে নামবে রয়্যাল চ্যাম্পস। ফিটনেস ট্রেইনার নন রিচার্ড স্টোইনার যেন যুবাদের বন্ধু। অনুশীলনে হাসি ঠাট্টার সাথে চলে ওর কড়া শাসন। বাংলাদেশের দর্শকদের ভালোবাসার প্রতিদান দিতে চান এই ইংলিশম্যান। আসন্ন এশিয়া কাপ শিরোপায় পাখির চোখ করেছেন ঠিকই, তবে তার আছে ভিন্ন আরেক লক্ষ্য। রাজশাহীতে রিচার্ড স্টোইনিয়ারের সাথে কথা বলেছেন আবু নাইম। কোচিং তো সব কোচেরাই করে, একটা দলকে এভাবে মনে প্রাণে ধারণ করে কজন? প্রশ্নটা মনে আসতেই পারে বাংলাদেশ অনূর্ধ্ব 19 জাতীয় দলের ফিটনেস ট্রেইনার রিচার্ড স্টোনিয়ারের দলের প্রতি নিবেদন দেখলে। অনুশীলন জুড়ে রিচার্ডের হাসি ঠাট্টা লেগেই থাকে, তবে কাজের বেলায় বড্ড সিরিয়াস। একটু ভুল হলে হাসি মুখের রিচার্ড রুদ্রমূর্তি হতেও সময় নেন না। ইস্পাত কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে যুবাদের গড়ছেন তিনি। তার এই কাজের প্রশংসা আছে দেশ জুড়ে। Do you know you have a fan base in Bangladesh? you know what? হ্যাঁ, আমি জানি এখানকার দর্শক আমাকে ভালোবাসে। যেখানেই যাই ওদের সমর্থন পাই, এটা আমি বেশ এনজয় করি। তারা দুর্দান্ত। That's why I love being here. বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্য এসেছে যুবাদের হাত ধরে, আর সেই দলের শারীরিক ও মানসিক শক্তির যোগান দিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন রিচার্ড স্টোনিয়ার। মাঝে মধ্যে ফিল্ডিং অনুশীলনে থ্রোয়ারও বনে যান, ওদের জন্য বল করেন স্টোনিয়ার।
সামনে এশিয়া কাপ, কদিন বাদে বিশ্বকাপেও মাঠে নামবে বাংলাদেশ। বরাবরের মতো ট্রফিতেই নজর থাকবে কিনা জানতে চাওয়া হলে তার সহজ উত্তর পাওয়া যায়, আমার লক্ষ্য শুধু ট্রফি জেতা না, ভালো ক্রিকেট খেলাও। I think the most important thing is আমি সবসময় বড় পরিসরের কথা ভাবি, অল্পতে সন্তুষ্ট হই না। হ্যাঁ, বিশ্বকাপ জেতাটা দারুণ স্মৃতি ছিল, তবে আমি চূড়ান্ত লক্ষ্যের কথা ভাবি। আমি এটাও ভাবি বাংলাদেশ দলকে কিভাবে বেশ কিছু প্লেয়ার প্রস্তুত করে দেওয়া যায়, যারা কিনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিযোগিতা করতে পারবে। so that is the vision. পেশাদার ক্রিকেট না খেলা ছেলেটাই টাইগারদের সবচেয়ে বড় শক্তি, তাই তো বিসিবির ডাকে আবার ফিরে এসেছেন এই দলে। শিখেছেন বাংলা ভাষা, অনর্গল বলে যেতে না পারলেও যুবাদের সাথে আলাপ চালিয়ে নেওয়ার মতো কৌশল রপ্ত করা আছে ওর। ভালো, ঠিক আছে, বেশি ভালো, অনেক ভালো। There's a lot of words that I use, but just try to be respectful and very humble. ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ রিচার্ড। আল্লাহ হাফেজ, have a good রিচার্ড এস্টোনিয়ার বললেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশে থাকতে থাকতে তার বাংলাটা ভালোভাবে রপ্ত হয়ে গেছে। 2020 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন টিমের সাথে ছিলেন, মাঝখানে একটা ব্রেক ছিল, তারপর আবার টিমে এসে যুক্ত হয়েছেন। এখন সামনে এশিয়া কাপ, তারপরে আবার বিশ্বকাপ। বাংলাদেশের এই টিমটা খুব এক্সাইটিং এবং যেমনটা আমরা মাঠে বসে দেখলাম যে এই টিমের পটেনশিয়ালিটা দারুণ। এবং জাওয়াত আবরারের কথা রিচার্ড এস্টোনিয়ার সাথে বলছিলাম যে জাওয়াত আবরার এই টিমে কল পেয়েছেন, সেটা তার কাছে সারপ্রাইজিং লেগেছে কিনা, তিনি তার প্রশংসাটাই করেছেন যে না, সারপ্রাইজিং না, তার পটেনশিয়াল অনুযায়ী তিনি ডাকটা পেয়েছেন। এই রিচার্ড এস্টোনিয়ারকে আপনি চেনেন, একজন কোচের থেকেও বেশি, তিনি একজন ফিটনেস ট্রেনার, কিন্তু তার যে দায়িত্বটা পুরো টিমকেটাকে উজ্জীবিত করে রাখা। এই এস্টোনিয়ারের হাত ধরে আরও একটা শিরোপা কি বাংলাদেশ ঘরে তুলতে পারবে? আবু নাইম, 71, রাজশাহী। হংকং সিক্সেস টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে 54 রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। টাইগার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে এই জয় তুলে নেয় অজিরা। টস হেরে ব্যাট করতে নেমে ওপেনার বেন ম্যাকডরমট ও অধিনায়ক অ্যালেক্স রসের ঝোড়ো 50-তে নির্ধারিত 6 ওভারে অস্ট্রেলিয়া তোলে 2 উইকেট 149 রান। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। অধিনায়ক আকবর আলী, হাবিবুর রহমান ও জিসান আলম দ্রুত আউট হয়ে ফিরে গেলে আর ম্যাচে ফিরতে পারেনি টাইগাররা। লড়াই চালিয়ে যান পেসার আবু হায়দার রনি। 18 বলে 50 রানে অপরাজিত থাকেন তিনি। রনি ছাড়াও রকিবুল 10 বলে করেন 25 রান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে বাংলাদেশের ইনিংস থামে 95 রানে। এই জয়ে সেমিফাইনালে জায়গা করে নিল অস্ট্রেলিয়া, যেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আর ম্যাচ হেরে টুর্নামেন্টের মূল পর্ব থেকে ছিটকে গেল আকবরের দল। ওয়ার্ল্ড আর্চারি এশিয়াতে ইতিহাস রচনা করল বাংলাদেশ। প্রথমবারের মতো এশিয়ান আর্চারির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাজীব উদ্দিন আহমেদ চপল। 29 ভোট পেয়ে হারিয়েছেন সাউথ কোরিয়ার হেভিওয়েট প্রার্থী থমাস হানকে। সভাপতি হয়ে আশ্বাস দিয়েছেন রঙিন হবে বাংলাদেশ সহ পুরো এশিয়ার আর্চারি, জীবনমান বাড়বে সবার, পিছিয়ে থাকবে না কোনো আর্চার। চপলের প্রেসিডেন্ট হওয়ার যাত্রাপথের কথা জানাচ্ছেন হাসান সজিব। কাঙ্ক্ষিত প্রার্থী ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাই তো আনন্দ, উদযাপন, উচ্ছ্বাসের শেষ নাই সদস্য দেশগুলোর। আর তাদের এমন ভালোবাসায় আপ্লুত এশিয়ান আর্চারদের নতুন অভিভাবক রাজীব উদ্দিন আহমেদ চপল। শনিবার দিনটা ছিল বাংলাদেশের স্পোর্টসের জন্য ইতিহাস গড়ার। ঢাকায় বসেছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, তার আগে এশিয়ান কংগ্রেস। জানা যাবে কে বসছেন সভাপতির হট সিটে। আগে থেকেই অনুমেয় ছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপলই পেতে যাচ্ছেন গুরু দায়িত্ব। কেননা কেবল বাংলাদেশেই নয়, নানা সময়ে চপলের হাত ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আর্চাররা পেয়েছে সাহায্য, প্রণোদনা। আর্চারি খেলতে সাহস পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত অনুন্নত দেশগুলো, যা অনেক ক্ষেত্রেই থেকে গেছে ক্যামেরা লেন্সের আড়ালে। তবে ব্যাপারগুলো তো অজানা ছিল না কারো, তাই চপলকে ছাড়া এই পদে আর বিকল্প কাউকে ভাবতে পারেনি তারা। দেশের ক্রাইসিস মোমেন্টে সাউথ কোরিয়ার হেভিওয়েট সভাপতি প্রার্থী হুন্দাই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট থমাস হানকে 29-9 ভোটে হারানো তো চারটিখানি কথা নয়। এশিয়ার আর্চারিতে ইতিহাস গড়ে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম। হ্যাঁ, বাংলাদেশ যেতে গেল মানে সামনে আমাদের নেতৃত্ব বাংলাদেশে আসলো, এশিয়ান নেতৃত্ব। এটার মাধ্যমে বাংলাদেশের আর্চার এবং ইন্টারন্যাশনাল লেভেলে সব কিছু মিলিয়ে একটা আমি মনে করবো যে এটা জনগণের বিজয়। ধাক্কা খেয়েও উঠে দাঁড়ানোর নামটা বাংলাদেশ। বিশ্ব আর্চারিতে বছরের পর বছর নিরলসভাবে কাজ করে গেছেন চপল। অসুস্থতা আর শত ব্যস্ততার মাঝেও ভোট দিতে এসেছে দেশের প্রতিনিধিরা। ওয়ার্ল্ড আর্চারিতে সংগঠক হিসেবে কতটা জনপ্রিয় চপল, সেটাই প্রমাণ পেল আরও একবার। থাইল্যান্ডের লোক হাঁটতে পারে চলে আসছে, লেবানন,
উনি চলতে পারে, হসপিটাল থেকে রিলিজ দিয়ে চলে আসছেন। এরকম অনেক এক্সাম্পল আছে। এটা আমি আজকে সব কথা মনে আসতেছে না, কিন্তু এটার একটা আবার এইটা দিয়ে আরেকটা বই হয়ে যাবে। এই যে জিনিসগুলা আল্লাহর একটা অশেষ মেহেরবানি ছিল যে সাপোর্ট চপল। দেশের আর্চারির বীজটা রোপণ করেছিলেন, এবার দায়িত্বটা পুরো এশিয়ার। বেড়েছে চ্যালেঞ্জ, তবে হাসি মুখে সব চাপ সামলে নেওয়ার প্রতিশ্রুতি এশিয়ার নয়া প্রেসিডেন্টের। কালকে একজন বলল, চপল তোমার হাসিটা তো কোনোদিন বন্ধ হতে দেখি না। আমি হাসিটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা যেদিন আমাকে তুলে নিয়ে যাবেন সেদিন তো হাসিটা থেমে যাবে। আমি অনেক দুঃখে ইয়েতে আমি কোনোদিন মুখটা গুমরা করে থাকি না। আজকে দেখেছেন টেনশনের মধ্যে কিন্তু আমি হাসতেছিলাম। এটার মধ্যে একটা মহত্ব আছে। তবে অর্জন শুধু এখানেই নয়, এশিয়ার প্যারা আর্চারির সভাপতি পদটিও ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করবো আর্চারিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আর কি, প্যারা আর্চারিটাকে। আর যেহেতু এটা একটা সারা এশিয়ার একটা ব্যাপার, এখানে 7-8টা হয়তো দেশ খেলে এখানে, তো আমার চেষ্টা থাকবে অ্যাটলিস্ট আগামী 4 বছরে ডাবল করা যায় কিনা। এই ফ্রেমটার মতোই আগামী 4 বছরের জন্য এশিয়ার নেতৃত্বে থাকবেন চপল। তার বিচক্ষণতায় করতালি বাজবে এশিয়ায়, রঙিন হবে দেশের আর্চারি। এমন প্রত্যাশা তো আপনি করতেই পারেন। হাসান সজীব, 71। বাঁচা মরা লড়াইয়ে মাঠে নামছে ইন্টার মায়ামি। MLS কাপের প্রথম রাউন্ডের প্লে অফে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ইস্টার্ন কনফারেন্স সেমিফাইনালে জিততেই হবে মেসি বাহিনীকে। মেজর লিগ সকারে ঘরের মাঠে মেসিদের সামনে ন্যাশভিল। খেলা শুরু বাংলাদেশ সময় রবিবার সকাল 7টায়। কোহিনুর কর্নার প্রিভিউ রিপোর্ট। প্রথম ম্যাচ জিতে মেন ইন পিঙ্করা ছিল আপার হ্যান্ডে। অ্যাওয়ে ম্যাচটা জিততে পারলে মেজর লিগ সকার ইতিহাসে প্রথমবার প্লে অফ ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে ট্রেনে চড়ে বসতো ইন্টার মায়ামি। তবে জিওডি স্পার্ক লিখেছিল হতাশার গল্প। মেসির গোল লাইফলাইন দিলেও শেষ অবধি আর বাঁচাতে পারেনি দলকে। 2023 সালের মে মাসের পর প্রথমবার মায়ামিকে হারালো ন্যাশভিল। প্লে অফের প্রথম রাউন্ডে দ্বিতীয় লেগ শেষে সিরিজ এখন 1-1 সমতায়। শেষ বেলায় ম্যাজিকের অপেক্ষায় চেস স্টেডিয়াম। অঙ্কটা সরল, হয় যেত নয়তো ঘরে ফেরো। গেল মৌসুমে পয়েন্টের রেকর্ড করার পরও মায়ামির জেতা হয়নি MLS কাপ। প্লে অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল মেসি অ্যান্ড কোম্পানি। এদিকে 2021 সালের পর প্লে অফের প্রথম রাউন্ড উতরাতে পারেনি ন্যাশভিলও। দু দলের জন্যই ম্যাচটা তাই মর্যাদার। MLS কাপের প্রথম রাউন্ডের প্লে অফে 3 ম্যাচের সিরিজের শেষ 15 দিনে এই নিয়ে 3বার মুখোমুখি হতে চলেছে ইন্টার মায়ামি আর ন্যাশভিল। সব মিলিয়ে টানা 4বার লড়তে চলেছে দুই রাইভাল। ঘরের মাঠে অপ্রতিরোধ্য ইন্টার মায়ামি, হোমের রেকর্ড 6 জয় 2 ড্র আর 1 হার মেন ইন পিঙ্কদের। দু দলের অতীত পরিসংখ্যানে ফেভারিটের ট্যাগ থাকছে মেসিদের গায়ে। এখনো পর্যন্ত 18 বারের লড়াইয়ে 9 ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি, বিপরীতে ন্যাশভিল জিতেছে 5 ম্যাচ। ডু অর ডাই ম্যাচে ইন্টার মায়ামিকে ব্যাকফুটে ফেলে দিতে ন্যাশভিলের নীল নকশা। ম্যাচে লাথিকাণ্ড ঘটিয়ে প্রায় পার পেয়ে গিয়েছিলেন সুয়ারেজ। অভিযোগ জানিয়ে মায়ামির লিডিং স্ট্রাইকারকে নিষিদ্ধ করিয়েছে দলটা। সাসপেনশন উইথড্র করার জন্য অ্যাপিল করেও লাভ হয়নি মার্চেরানোর। এদিকে ন্যাশনাল ডিউটি পালনের স্কোয়াডের বাইরে ইনফর্ম সেগোভিয়া, পিকালস আর সিলভেত্তি। স্বস্তি বলতে মেসি আর রদ্রিগো ডি পল ম্যাচের আগে সেরেছেন অনুশীলন। সব বাধা পেরিয়ে জিতেই নয়া ইতিহাস লিখতে প্রস্তুত মেন ইন পিঙ্করা। কোহিনুর কণা, 71। এ ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।